Assalamu alaikum viewers, this is Mahdi Hassan and you are watching Technical Mahi. HTML CSS course for beginners এর পার্ট 11 এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আরো কিছু CSS প্রপার্টি শিখব আর স্টাইলের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো গত ভিডিওতে আমরা আমাদের HTML ফাইল এবং CSS এ কিছু কাজ করছিলাম এবং কাজটা এই পর্যন্ত হয়েছিল যে আমরা দুইটি কলাম বা দুইটি কার্ড তৈরি করছিলাম, কিন্তু কার্ডগুলো আসলে একেবারেই মানানসই দেখাচ্ছে না, একবারেই সুন্দর দেখাচ্ছে না। তাই আমরা আজকে চেষ্টা করব যে কার্ডগুলোর উপর আরো কিছু স্টাইল সিএসএস স্টাইল অ্যাপ্লাই করে কার্ডগুলোকে আরো সুন্দর করা যায় কিনা। তো শুরুতেই আমরা আমাদের এই HTML এবং CSS ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিলাম। এখন আমরা যেহেতু আজকে CSS এর কাজ শিখব, শুধু CSS প্রপার্টি এবং ডিজাইন কিভাবে আরো ভালো ডিজাইন করতে পারি সেই সকল বিষয়গুলো শিখব। এর জন্য আমাদের আজকের যাবতীয় কাজ শুধু CSS ফাইলের ভিতরে। তো আমাদের ডিজাইনটা এখন কিছুটা এরকম, তবে এই ডিজাইনটা একেবারেই সুন্দর দেখাচ্ছে না। তো প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বক্স দুটো একদম উপরে উঠে আছে, আমাদেরকে এই বক্স দুটোকে একদম স্ক্রিনের মাঝ বরাবর আনা উচিত, তাহলে বিষয়টা একটু সুন্দর দেখাবে। তো চলুন আমরা দেখে নিই সেই কাজটা আমরা কিভাবে করব। তো সবার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে বক্স দুইটা আছে, অর্থাৎ বক্স 1 এবং বক্স 2, দুইটা কলাম দুইটা কার্ড আছে। এই দুইটা কার্ড মূলত কোন ডিভের ভিতরে আছে? একটা প্যারেন্ট ডিভের ভিতরে রাখছিলাম আমরা, সেই প্যারেন্ট ডিভটা কোনটা? সেই প্যারেন্ট ডিভ হচ্ছে বিগ বক্স। অর্থাৎ আমরা যদি এই ডিভ দুইটাকে ক্লোজ করে দিই তাহলে দেখতে পারবো, একটু মিনিমাইজ করে দিলাম আমি যাতে বুঝতে সুবিধা হয়, তাহলে দেখতে পারবো আমাদের বক্স 1 এবং বক্স 2 এই দুইটা ডিভই কিন্তু বিগ বক্স নামে আরেকটা প্যারেন্ট ডিভের ভিতরে আছে। তো আমাদেরকে এই প্যারেন্ট ডিভকে বলে দিতে হবে যে তোমার ভিতরে যে দুইটা বক্স আছে, দুইটা কার্ড আছে বা দুইটা ডিভ আছে, এই ডিভ দুইটাকে তুমি একদম স্ক্রিনের মাঝ বরাবর নিয়ে আসো উপর নিচ হিসেবে। তো এই কাজটা, এই কথাটা আমরা ডিভটাকে কিভাবে বলবো? তো শুরুতে এখানে আমাদের মেনশন করাই আছে বিগ বক্স। এই বিগ বক্সকে কি আমাদের বলতে হবে যে একটি প্রপার্টি লিখতে হবে, অর্থাৎ স্ক্রিনের ওপরে নিচে থেকে একদম মাঝ বরাবর বক্স দুটোকে এনে দাও। এই কথাটা বলার জন্য আমাদেরকে একটি প্রপার্টি ইউজ করতে হবে, তার নাম হচ্ছে অ্যালাইং আইটেম। অ্যালাইং আইটেমস প্রপার্টির নামগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করব। অ্যালাইং আইটেমস সেন্টার যদি দিয়ে দিই আমরা এবং ফাইলটাকে যদি সেভ করে দেই তাহলে এবং এরপরে যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, কাজ হচ্ছে না। তার মানে এখানে কাজ না হওয়ার পিছনে আমি কিন্তু বিগ বক্সটাকে বলে দিছি যে তোমার ভিতরে যে দুইটা ডিভ আছে এই দুইটা ডিভকে একদম স্ক্রিনের মাঝ বরাবর নিয়ে আসো, কিন্তু তারপরেও সে মাঝ বরাবর নিয়ে আসতেছে না। তো এটার পিছনে একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে আমাদের যে বিগ বক্স অর্থাৎ প্যারেন্ট ডিভটা আছে, প্যারেন্ট ডিভটা ঠিক ততটুকুই হাইট পাবে যতটুকু আমাদের এই ভিতরের ছোট চাইল্ড বক্সগুলা পাবে। অর্থাৎ চাইল্ড বক্সগুলার হাইট যতটুকু, প্যারেন্ট ডিভটার হাইটও ঠিক ততটুকুই। আমি একটু মার্জিন করে বোঝাই, যেমন এগুলো হচ্ছে আমাদের স্টাইল বক্স, কলাম চাইল্ড বক্স, ঠিক আছে? আর আমাদের প্যারেন্ট বক্সটা হচ্ছে এরকম ভাবে আছে। তো আমাদের প্যারেন্ট বক্সটা কারেন্টলি ঠিক ততটুকুই হাইট পাইতেছে যতটুকু আমাদের ভিতরের চাইল্ড বক্সগুলার হাইট আছে। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে এই প্যারেন্ট ডিভটাকে বলতে হবে যে তোমার হাইট একদম ফুল স্ক্রিন সমপরিমাণ হাইট নাও। এরপর যখন আমি বলবো যে তোমার যে হাইট, এই হাইটের একদম উপর নিচ থেকে মাঝ বরাবর দুইটা চাইল্ড ডিভকে এনে দাও, তখন সে কাজটা করতে পারবে। এখন যেহেতু তার হাইটই এতটুকু, তাই সে আর তাকে নতুন করে মাঝখানে আমাদের পুরো স্ক্রিনের মাঝখানে আনতে পারতেছে না। তো আমাদেরকে প্রথমে এই বিগ বক্স নামে যে ডিভটা আছে, এই বিগ বক্স নামে ডিভটার একটা নির্দিষ্ট পরিমাণ হাইট দিতে হবে। আর কোনো ডিভে আমরা কখনো
শুধু হাইট ইউজ করব না, যে হাইট এত পিক্সেল। এটা কারণ হচ্ছে গিয়ে আমাদের বক্সের ভিতরের কন্টেন্ট গুলো আমাদের হয়তোবা যে স্পেসিফিক হাইট আমরা দিছি ওই হাইটের ভিতরে সংকলন হবে না, এরকম হতে পারে। তাই আমরা সবসময় যে পন্থাটা অবলম্বন করব সেটা হচ্ছে মিন হাইট ইউজ করব। মিন হাইট দ্বারা বোঝানো হয় মিনিমাম হাইট, অর্থাৎ সর্বনিম্ন এতটুকু হাইট থাকবে, এরপর যদি কন্টেন্ট বাড়ে তাহলে হাইট বাড়তে পারে। তো আমরা মিন হাইট দেব। মিন হাইট কতটুকু দিব? 100 VH দিব। 100 VH এটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের ওপর থেকে নিচ পর্যন্ত ফুল স্ক্রিনের একটা পরিমাপ, 100 VH। অর্থাৎ আমাদের যে কোনো ডিভাইসের যে কোনো স্ক্রিনে যে ফুল ভিউটা থাকে ওপর থেকে নিচ পর্যন্ত, এটার পরিমাপই হচ্ছে 100 VH। আমি যদি 90 VH দিতাম তাহলে আমাদের ফুল স্ক্রিনের শুধুমাত্র 90% হাইট পেত। তো এটা হচ্ছে একটা পরিমাপ, স্ক্রিনের মাপ অনুযায়ী পরিমাপ। তো আমরা যদি 100 VH মিনিমাম হাইট দিই বিগ বক্সটাকে, এরপরে বলি যে এখন তো তোমার হাইট বড় হয়ে গেছে, এখন তুমি তোমার চাইল্ড ডিভ গুলাকে তোমার একদম মাঝ বরাবর সেন্টারে নিয়ে চলে আসো, এই কথাটা যদি বলে দেই, তখন কিন্তু সে ঠিকই কাজ করবে। এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের চাইল্ড ডিভ অর্থাৎ যে কার্ড দুটো আমরা বানাইছি সেই কার্ড দুইটা কিন্তু একদম স্ক্রিনের মাঝ বরাবর চলে আসছে। তো এটার মেন কারণ হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভটা এখন ফুল হাইট পাইতেছে, এর কারণে এই চাইল্ড ডিভ গুলাকে ও মাঝখানে আনতে পারতেছে, অন্যথায় কিন্তু আনতে পারতো না। তো এখন দেখা যাচ্ছে আমাদের দুইটা ডিভের মধ্যেই গ্যাপ একটু কম, তো আমরা গ্যাপটা একটু বাড়িয়ে দিব। এখন আপাতত আমাদের গ্যাপ আছে 50 পিক্সেল, আমরা এখানে 80 পিক্সেল করে দেব। সেভ করে দিলাম। এরপর যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে আরেকটু গ্যাপ তৈরি হয়েছে দুইটা বক্সের মাঝখানে। এরপর আমরা হেডিং এ চলে আসি। দুটি বক্সের হেডিং এর মধ্যে একটু সংশোধন করা দরকার, একটু সৌন্দর্য পরিপাটি আনা দরকার। সেটা হচ্ছে হেডিং সাধারণত ক্যাপিটাল লেটারে লেখা থাকে, কিন্তু এখানে সবগুলো স্মল লেটার। তো আমরা হেডিংটাকে ক্যাপিটাল লেটারে কিভাবে কনভার্ট করব? তো এটা আমরা দুইভাবে করতে পারি। হয়তো আমরা HTML এ গিয়ে একদম ম্যানুয়ালি লিখে দিতে পারি ক্যাপিটাল লেটারে, যেমন আমরা এখন এখানে হেডিংটা স্মল লেটারে লিখছি। এইভাবে না লিখে আমরা সরাসরি ক্যাপিটাল লেটারে লিখতে পারি, কিন্তু এটা প্রফেশনাল ওয়ে না। প্রফেশনাল ওয়ে হচ্ছে আমরা CSS থেকে এই হেডিংটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দেওয়া, এটা হচ্ছে প্রফেশনাল। তো এই কাজটা আমরা কিভাবে করব? CSS এর মাধ্যমে এই স্মল লেটারে লেখা হেডিং গুলোকে কিভাবে আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করব, চলুন দেখে দিই। তো এর জন্য আমাদেরকে প্রথমে মেনশন করতে হবে যে এখানে আমরা সাধারণত দুইটা H2 ইউজ করছি। বক্স 1 এর ভিতর একটা H2 ইউজ করছি, বক্স 2 এর ভিতর একটা H2 ইউজ করছি। তো আমাদেরকে প্রথমে এই হেডিং গুলাকে মেনশন করতে হবে, অর্থাৎ H2 ট্যাগকে CSS এর মধ্যে মেনশন করতে হবে। তো এটা আমরা দুইভাবে করতে পারি। স্পেসিফিকলিও করতে পারি যে বক্স 1 এর ভিতর যে H2 আছে সেটার ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দাও, এরপর 2 এর ভিতরে যে H2 আছে সেটাও ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দাও। দুইভাবে আলাদা আলাদা করে মেনশন করে বলতে পারি, কিংবা আমরা সরাসরি লিখে দিতে পারি H2। কারণ এখানে কিন্তু আমাদের ফুল পেজের ভিতরে শুধুমাত্র দুইটা জায়গায় H2 আছে, আর আমরা চাচ্ছি এই দুইটা জায়গার H2 ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যায়। তাই আমরা সরাসরি এখানে মেনশন করব যে H2, অর্থাৎ আমাদের পেজের ভিতরে H2 নামে যত ট্যাগ আছে এই ট্যাগের ভিতরে যত যা লেখা আছে এই লেখাটা যেন ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যায়। তো এর জন্য আমাদেরকে যে প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। প্রপার্টির নামগুলো আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন কষ্ট করে। টেক্সট ট্রান্সফর্ম। এখন যেহেতু আমরা সবগুলোই বড় হাতের করতে চাচ্ছি, সেজন্য আমাদেরকে লিখতে হবে আপার কেস। আপার কেস কথাটা লিখতে হবে। এমন যদি হতো যে এখানে HTML এ
ক্যাপিটাল লেটারে লেখা আছে, কিন্তু আমরা সিএসএস থেকে এটাকে স্মল লেটার করতে যাচ্ছি। এরকম করতে চাইলে আমাদেরকে লিখতে হবে লোয়ার কেস, অর্থাৎ এই আপার কেসের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে লোয়ার কেস। দ্যাটস ইট। তাহলে কিন্তু হয়ে যাবে, সবগুলো ক্যাপিটাল লেটার স্মল লেটারে কনভার্ট হয়ে যাবে। আবার অনেক সময় থাকে শুধুমাত্র শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার থাকবে এবং বাকিগুলো স্মল লেটার থাকবে। তো এই ধরনের লেখাগুলোকে সাধারণত বলা হয় ক্যামেল কেস, অর্থাৎ মানে মাঝে মাঝে বড় আবার ছোট, মাঝে মাঝে বড় আবার ছোট, কিছুটা উটের আকৃতির মতো দেখায়, এর জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্যামেল কেস। তো এই ক্যামেল কেসে যদি আমরা কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ এই কথাটা লিখলেই ওই ক্যামেল কেসে আমাদের লেখাটা বা প্যারাগ্রাফ হোক, সেটা হেডিং হোক, ক্যামেল কেসে কনভার্ট হয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে আপার কেস করতে যাচ্ছি, অর্থাৎ সবগুলোই ক্যাপিটাল লেটার করতে যাচ্ছি, তাই আমরা এখানে দেব আপার কেস, আপার কেস দিয়ে দিলাম। এরপর যদি আমরা ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারো আমাদের হেডিং গুলো আপার কেস অর্থাৎ ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের হেডিং গুলো একটু তুলনামূলক ছোট, এগুলোকে একটু বড় করা দরকার। তো চলুন আমরা H2 কে বলে দিই যে আমাদের পেজে যে দুইটা H2 আছে, যতগুলা H2 আছে সবগুলার ফন্ট সাইজ, অর্থাৎ ফন্টের সাইজ হবে ধরে নেন 30 পিক্সেল দিলাম। আমরা দেখি কিরকম দেখায়। 30 পিক্সেল দিলাম। ফাইলটাকে সেভ করে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমাদের হেডিং গুলো আরেকটু বড় হয়েছে তুলনামূলক। তো এখন মোটামুটি হেডিংটা একটু সুন্দর দেখা যাইতেছে। তো আমরা এখন চলে আসি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের প্রবলেম হচ্ছে একদম হিজিবিজি দেখা যাচ্ছে, সবগুলো লেটারে একদম স্মল, ছোট ছোট। তো এই ছোট থেকে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, এই ফন্টের সাইজগুলো একটু বাড়িয়ে নিতে হবে, তো যাতে করে লেখাটা একটু ক্লিয়ার বোঝা যায়। তো আমাদের সেক্ষেত্রে আমাদের পি ট্যাগকে মেনশন করতে হবে। তো আমাদের পুরো পেজে যেহেতু আমরা শুধুমাত্র দুইটা প্যারাগ্রাফই ইউজ করছি, আর আমরা চাচ্ছি দুইটা প্যারাগ্রাফেরই একই স্টাইল দিতে, তাই আমরা সরাসরি পি মেনশন করে দিলাম। অর্থাৎ আমাদের পেজের ভিতর যতগুলা পি আছে, প্যারাগ্রাফ আছে, পি ট্যাগ আছে, সবগুলা পি ট্যাগের উপর এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে দিব আমাদের ফন্ট সাইজ, এই দিয়ে দিলাম 18 পিক্সেল। নরমালি 16 পিক্সেল থাকে, তো আমরা একটু বাড়িয়ে 18 পিক্সেল করে দিই, দেখি কিরকম দেখায়। ফাইলটাকে সেভ করে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমাদের লেখাগুলো কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো স্টিল হিজিবিজি দেখা যাইতেছে। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে এই লাইন, প্রত্যেকটা লাইনের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা আমাদেরকে একটু বাড়াই দিতে হবে, যাতে করে স্পষ্ট মানে ইউজার যারা আছেন, যারা মানে আমাদের ওয়েবসাইটে ঢুকবে, যারা আমাদের টেক্সটটা পড়বে, যাদের জন্য আমরা টেক্সটটা লিখতেছি, তারা খুব ইজিলি পড়তে পারে। তো এই লাইনের দূরত্ব বাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে যে প্রপার্টিটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে, এবং এই লাইন হাইটটা আপনারা সবটাই ইএম দিয়ে ইউজ করবেন। 1 ইএম দিতেছি, ইএম মানে গুণ, অর্থাৎ 1 ইএম মানে 1 গুণ, অর্থাৎ প্রত্যেকটা লাইন যতটুকু মোটা, যতটুকু পুর, ঠিক ততটুকু অংশই প্রত্যেক লাইনের মাঝখানে ফাঁকা থাকবে। এটার মানেই হচ্ছে ইএম। ইএম এর মানে হচ্ছে এটা। এখন যদি আমরা ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আগের থেকে আরো ছোট হয়ে গেছে, তার মানে আমাদেরকে একটু বাড়ায় নিতে হবে। তো আমরা এখানে 1.5 ইএম দিতে পারি, অর্থাৎ 1.5 গুণ পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে। এখন যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো অনেকটা ক্লিয়ারলি পড়া যাইতেছে, কিন্তু তারপরেও কেমন যেন অক্ষরগুলো একদম লেগে লেগে আছে, অক্ষরগুলো লেগে লেগে আছে।
তো এই অক্ষরগুলো লেগে লেগে আছে, এই প্রত্যেকটা অক্ষরের মাঝখানে একটু একটু করে যদি আমরা চাই যে আরেকটু স্পেস থাকবে যাতে করে আরেকটু ক্লিয়ার হয়, তো সেই কাজটা কিভাবে করব? সেই কাজটা করার জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং এখানে আমরা দিতে পারি 2 পিক্সেল, যেহেতু প্রত্যেকটা অক্ষরের মাঝখানে বেশি জায়গা ফাঁকা রাখার কোনো প্রয়োজন নাই, তা আমরা 2 পিক্সেল দিয়ে দেখি কিরকম দেখায়। তো ওকে, ঠিকঠাক সব। আমরা 3 পিক্সেলও দিতে পারি, একটু দিয়ে দেখি। ফাইলটিকে সেভ করলাম, ব্রাউজারটিকে রিফ্রেশ করলাম। ওকে, এখন আগের থেকে আরেকটু ক্লিয়ার। তো এখন যদিও আমাদের এই সরি, আমরা ওয়ার্ড প্রেসিং ইউজ করছি। ওয়ার্ড স্পেসিং দ্বারা বোঝানো হয় যে প্রত্যেকটা ওয়ার্ড অর্থাৎ শব্দের মাঝে মাঝে স্পেস থাকবে, গ্যাপ থাকবে। যেমন দেখেন, এই শব্দটা থেকে কিন্তু এই শব্দটা এখন একটু দূরে চলে গেছে, এই শব্দটা থেকে এই শব্দটা কিন্তু একটু দূরে চলে গেছে। তো এই কাজটাই করা হয় ওয়ার্ড প্রেসিং এর মাধ্যমে। তো আমি আসলে একটু ভুল বলে ফেলছিলাম আপনাদেরকে। যদি আমরা প্রত্যেকটা লেটারের মাঝখানে একটু ফাঁকা গ্যাপ চাই, যে একটু গ্যাপ তৈরি হোক, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে লেটার স্পেসিং। লেটার স্পেসিং নামে প্রপার্টিটা ইউজ করতে হবে এবং বলে দিতে হবে 2 পিক্সেল। আসলে 2 পিক্সেল দরকার হয় না, 1 পিক্সেল ইজ এনাফ। যদি আমরা দেই 1 পিক্সেল পরিমাণ জায়গা গ্যাপ থাকবে এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের অক্ষরগুলো একটু আগের থেকে অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে আসতেছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে বাটন। আমাদের এই বাটনটা কেমন যেন একটু সুন্দর লাগতেছে না, তাই বাটনটাকে একটু সুন্দর করতে হবে আমাদেরকে। আমরা পুরো ওয়েবসাইটে মাত্র 2টা, পুরো HTML পেজের ভিতর মাত্র 2টা বাটন ইউজ করছি এবং 2টা বাটনই আমরা চাচ্ছি একই স্টাইল করতে। তাই আমরা সরাসরি মেনশন করব যে বাটন নামে যে HTML ট্যাগ আছে সেই ট্যাগটা আমরা স্টাইল দিব। কি ধরনের স্টাইল আমরা দিতে পারি? প্রথমত, বাটনটা এরকম ছোট্ট আকারে এখানে মানাইতেছে না আসলে। বাটনটা যদি ফুল উইথ পেত, অর্থাৎ একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত থাকতো, তাহলে হয়তো আরেকটু মানানসই হতো। চলুন আমরা বাটনটাকে ফুল উইথ করে দিই, অর্থাৎ বাটন মেনশন করে আমরা বাটনের উইথ দেব 100%, অর্থাৎ বক্সের পুরো 100%, যে বক্সের ভিতরে বাটনটা আছে সেই বক্সের পুরো 100% উইথ পাবে বাটনটা। এখন যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের বাটনটা কিছুটা এইরকম হয়ে গেছে। তো চলুন বাটনগুলোকে আরেকটু সুন্দর করা যাক। যেমন বাটনগুলোকে আরেকটু যদি বাটনটা মোটা হতো, তাহলে আমাদের আর দেখতে সুন্দর দেখাতো। তো বাটনটাকে আরেকটু মোটা করার জন্য, বাটনের ভিতরের স্পেসিংটা একটু বাড়ানোর জন্য আমরা প্যাডিং দিতে পারি বাটনকে। যে আমরা প্যাডিং দিয়ে দিলাম, 10 পিক্সেল পরিমাণ প্যাডিং থাকবে চতুর্পাশে। এখন যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের বাটনটা আরেকটু মোটা হয়েছে, যার দরুন দেখতে একটু সুন্দর লাগতেছে। তো বাটনের টেক্সট গুলাও যদি আপনার ক্যাপিটাল লেটারে লেখা থাকে, তাহলে কিন্তু সুন্দর দেখায়। তো এর জন্য আমরা বাটনকে বলে দিব যে টেক্সট ট্রান্সফর আপার কেস। যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো বাটনের টেক্সট গুলো কিন্তু আপার কেস হয়ে গেছে। এখন বাটনের টেক্সট গুলো একটু যদি মানে দাগগুলো যদি একটু মোটা হয়, ফন্টের ওয়েটটা যদি একটু বেশি হয়, মানে ফন্টের যদি একটু মোটা মোটা সাইজের হয়, তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগায় বা চোখে পড়ার মতো হয়। যেহেতু বাটন দেওয়া মানেই বাটনে আপনি চাচ্ছেন যে বাটনে একটা ক্লিক পড়ুক, তাই বাটনটাকে যত আকর্ষণীয় করা যায় ততটা আকর্ষণীয় করে তুলতে হবে। তো এর জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে ফন্ট
ওয়েট, ফন্ট ওয়েট নামে প্রপার্টি ইউজ করব। এটা নর্মালি থাকে 400, আমরা যদি একটু বোল্ড চাই তাহলে 600 দিতে পারি। 600 দিলে একটু বোল্ড হয়ে যাবে, অর্থাৎ দাগগুলো, টেক্সটের অক্ষরগুলো একটু বোল্ড হবে। নর্মালি 400 থেকে আমরা 600 দিলাম। সর্বোচ্চ যদি আরো বেশি বোল্ড দরকার হয় তাহলে আমরা 700 দিতে পারি। তো আমরা আপাতত 600 দিলাম। ফাইলটাকে সেভ করে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পারবো বাটনের টেক্সট গুলো আর একটু বোল্ড হয়ে গেছে, এখন দেখতে আর একটু সুন্দর লাগতেছে। তো এরপরে সমস্যা হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফটা কিন্তু এলোমেলো, এই প্রত্যেকটা লাইন কিন্তু সমান সমান নেই। তো আমরা যদি চাই যে প্রত্যেকটা লাইন একদম সমান হয়ে 4 কোণা আকারে থাকবে, মানে টেক্সট গুলো খুব সাজানো গোছানো আকারে থাকবে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পি ট্যাগকে আমাদেরকে বলে দিতে হবে যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এই কথাটা যদি আমি আমাদের পি ট্যাগকে বলে দিই তাহলে কিন্তু এখন ব্রাউজারটা রিফ্রেশ করার পর আমরা কিন্তু দেখতে পাবো আমার টেক্সট গুলো খুব সাজালো গোছালো আকারে দেখা যাচ্ছে, শো করতেছে। এখন কিন্তু একটু দেখতে সুন্দর লাগতেছে। এখন আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই বর্ডারের কালারটা বেশি বোল্ড হয়ে গেছে, তো বর্ডারটা আমরা একটু পাতলা করে দিতে পারি। যেমন এখানে বর্ডার আছে 2 পিক্সেল, আমরা 1 পিক্সেল রাখতে পারি। সেভ, 1 পিক্সেল দিয়ে দিলাম। এখন কিন্তু একটু দেখতে আগের থেকে কিছুটা সুন্দর লাগতেছে। তো বাটন গুলো একদম কোনো কালার নাই, এর জন্য খারাপ দেখা যাইতেছে। তো বাটন গুলাকে আমরা একটু কালার দিই। দেখেন বাটন গুলাকে কিভাবে কালার দিব, এই যে বাটন ট্যাগের ভিতরেই আমরা লিখব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টি নিলাম। এরপর লিখলাম ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্লু। ফাইলটাকে যদি সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি আমরা তাহলে কিন্তু আমাদের বাটনের কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে ব্লুর ভিতরে, মানে ব্লু ব্যাকগ্রাউন্ডে রেখে টেক্সটের কালারটা যদি এরকম কালো হয় তাহলে কিন্তু টেক্সটটা চোখে পড়ে না। তো টেক্সটের কালারটা যদি আমরা সাদা করে দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই বাটনটা কি বলতে হবে যে কালার, সরাসরি মেনশন করতে হবে কালার, মেনশন করে আমাদেরকে লিখতে হবে কালার হোয়াইট। এখন যদি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি আমরা তাহলে দেখতে পাবো টেক্সট গুলো হোয়াইট কালার হয়ে গেছে। এখন কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এই বাটনের কোণাগুলো একদম বাজে দেখা যাইতেছে, সুন্দর দেখা যাইতেছে। যদি একটু গোল গোল রাউন্ড শেপ থাকতো তাহলে কিন্তু সুন্দর দেখা যেত। তো এই বাটনগুলোকে আমরা রাউন্ড শেপ করে দিই। কিভাবে করব? আমাদেরকে বলতে হবে, বাটন ট্যাগকে বলতে হবে যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমি 5 পিক্সেল দিয়ে দিতেছি, বা 10 পিক্সেল দিতে পারি, আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম। ফাইলটাকে সেভ করে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পারবো একটু রাউন্ড শেপ চলে আসছে আমাদের বাটন গুলার কর্নারে। এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো কেমন হতো যদি আমরা বাটন গুলোর উপর এই মাউসের কার্সরটা রাখার সাথে সাথে বাটন গুলোর কালার চেঞ্জ হয়ে যেত, তাহলে কিন্তু ব্যাপারটা খুব সুন্দর হতো। তো এই কাজটা আমরা কিভাবে রাখবো? তো যে কোনো কিছুর উপর, বাটনের উপর যখন আমরা মাউসের কার্সর রাখবো তখনই কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যে কোনো এলিমেন্টের উপর আমরা যখন মাউসের কার্সর রাখবো তখনই এলিমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। এই কাজটা করার জন্য আমাদেরকে হোভার ইউজ করতে হবে। তো চলুন আমরা হোভারের ইউজটা শিখে ফেলি। প্রথমে আমাদেরকে মেনশন করতে হবে বাটন ট্যাগকে, যে যখনই বাটন ট্যাগের উপরে এইভাবে লিখতে হবে একটি কলন, কলন দিয়ে আমাদেরকে হোভার কথাটা লিখতে হবে, হোভার। এরপরে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব স্বাভাবিকভাবে।
তো আমরা যখন সরাসরি কোনো স্টাইল দিতে চাই তখন শুধু সরাসরি বাটন ট্যাগ উল্লেখ করে আমরা স্টাইল দেওয়া শুরু করি। কিন্তু আমরা যদি এই ধরনের কোনো ইফেক্ট চাই যে মাউসের কার্সর রাখার পরে স্টাইলটা অ্যাপ্লাই হবে, অন্যথায় হবে না, তাহলে সেক্ষেত্রে এই ট্যাগটাকে মেনশন করার পর আমাদেরকে কলন দিয়ে লিখতে হবে হোভার। এরপরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেই স্টাইলটাকে দিতে পারি। যেমন এখানে হোভার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হোয়াইট। আমি চাচ্ছি যখন মাউসের কার্সর রাখা হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা যেন হোয়াইট হয়ে যায় এবং টেক্সটের কালারগুলো যেন ব্ল্যাক হয়ে যায়। এখন যদি আমি ফাইলটাকে সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে এখানে মাউসের উপর কার্সর রাখার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যেতেছে, পাশাপাশি টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে একই। তো এখন জিনিসটা দেখতে একটু সুন্দর দেখা যেতেছে, কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো ওয়েবসাইটের যে কোনো বাটনের উপর যখন আমরা আমাদের এই কার্সরটা রাখি তখন কার্সরের পয়েন্টারটা কিন্তু একটু অন্যরকম দেখায়, অর্থাৎ হাতের আঙুলের মতো দেখায়। তো ওই কাজটা আমরা কিভাবে করব যে কার্সরটা হাতের আঙুলের মতো দেখাবে? তো সেই কাজটা করার জন্য আমাদেরকে বলে দিতে হবে যখনই বাটনের উপর হোভার করা হবে অর্থাৎ কার্সরটা নেওয়া হবে তখনই কার্সরটা পয়েন্টার হয়ে যাবে, অর্থাৎ হাতের আঙুলের মতো হয়ে যাবে। এই কথাটা আমি বলে দিয়ে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পারবো এখন বাটনের উপর আমাদের মাউসটা রাখার সাথে সাথে মাউসটা কিন্তু পয়েন্টার হয়ে যাইতেছে, কনভার্ট হয়ে যাইতেছে। তো এখন আশা করি আমাদের এই কার্ড দুইটা খুব আগের তুলনায় অনেকটাই সুন্দর দেখা যাইতেছে। তো আজকের ভিডিওটা যেহেতু একটু লম্বা হয়ে যাইতেছে, তাই আমি আসলে আরো কয়েকটা প্রপার্টি, আরো কয়েকটা খুব ইন্টারেস্টিং জিনিস আজকেই দেখাতে চাইছিলাম, কিন্তু আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে। এর জন্য আমি সেই স্টেপগুলো পরবর্তী ভিডিওর জন্য রেখে দিলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাতে বলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।